হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার কিউট ওশান স্টাররা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের অথর মারিয়া। আজকে একটা নতুন ওয়ান শট নিয়ে এসেছি। আর এই ওয়ান শটটা আমার কাছে একজন রিকোয়েস্ট করেছে তার বার্থডে উপলক্ষে যাতে আমি একটা ওয়ান শট ক্রিয়েট করি, তাই এই ওয়ান শটটা তাকে ডেডিকেট করে ক্রিয়েট করা হয়েছে। আশা করি তোমাদের সেটা ভালো লাগবে, সেই জন্য স্টে টিউন। So, my cute ocean star, many happy returns of the day. Happy birthday. কিম জিয়ান ম্যানশন লিভিং রুমের পরিবেশটা পুরোই থমথমে। বাড়ির কর্ত্রী মিসেস জিন তার মেয়েকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। তার মেয়ে অনবরত কেঁদে চলেছে, কিন্তু সে কিছু বলারই সাহস দেখাতে পারছে না, কারণ তার মেয়ে এমন একটা কাণ্ড ঘটিয়েছে সেখানে সে কি বলবে কিছুই বুঝতে পারছে না। জিন সামনে থাকা ব্যক্তিটির দিকে তাকিয়ে আছে, যে কিনা এখন সোফায় বসে রাগে গজগজ করছে। অলরেডি হাতে থাকা ফুলদানিটা মেঝেতে আছাড় মেরে ফেলে ভেঙেছে, কিন্তু তারপরও যেন তার রাগ কোনোভাবেই কমছে না। তা দেখে মিসেস জিন আর কিছুই বলে না, চুপ করে ঠায় দাঁড়িয়ে আছে। এই তোর কান্না বন্ধ কর কুত্তার বাচ্চা, তোকে বলছি না যে তুই আজকে বাড়ির বাইরে যাবি না, আর বাড়ির বাইরে গেলেও সাথে বডিগার্ড নিয়ে যাবি। কিন্তু তুই একা একা কেন গেলি? আর গেলি তো গেলি, তুই সুগা ভাইয়ের সাথে গেলি না কেন? মা, ও ভুল করে ফেলেছে, থাক, ওকে আর বকিস না। মামনি, তুমি এখানে একটা কথাও বলবে না। আজকে আমি ওকে মেনে মাটি চাপা দেব। ওর সাহস কত বড় যে ও আমার কথার অবাধ্য হয়। তখনই দুজন ব্যক্তি বাড়িতে প্রবেশ করতে করতে বলে, তে মুখ সামলে কথা বল, তুই কি ভুলে যাস যে তুই ওর বড় বোন? সুগা ভাইয়া, আমি ওর বড় বোন বলে এখনো পর্যন্ত চুপচাপ তাতে দাঁত চেপে বসে আছি, তা না হলে এতক্ষণে আমি আমার এই গানটা দিয়ে ওকে শুট করে দিতাম। তে মা, জিমিন করেছে কি সেটা তো আগে বলো। বাবাই, তুমি জানো না যে আমাদের কত শত্রু, আর এই শত্রুর কারণে আমি তোমাদের সবাইকে সতর্ক থাকতে বলি। ওকেও বলেছিলাম যে আজকে বাড়ির বাইরে যাতে না যায়, কারণ আজকে আমি একটা মিশনে যাওয়ার কথা। আর তোমার মেয়ে আমার কথা শোনেনি। ওকে আমি বারবার করে বলেছি যে আমি যতক্ষণ মিশনে থাকবো ও যাতে বাড়ির বাইরে এক পাও না দেয় আর একা কোথাও না যায়। আর যদি কোথাও যায় তাহলে যেন বডিগার্ড নিয়ে যায় অথবা সুগা ভাইয়ের সাথে যায়। কিন্তু তোমার মেয়ে আজকে আমার কথা না শুনে একা একা বাড়ির বাইরে গেছে। আর শুধু বাইরে যায়নি, আমার শত্রুদের হাতে পর্যন্ত ধরা পড়েছে। আমি যদি আসতে একটু দেরি করতাম ওর সাথে কি হতো তাহলে তোমরা সেটা কল্পনাও করতে পারতে না। কি বলছিস কিতে মা? আমি ঠিকই বলছি বাবাই। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম ওতে নয়তো ও ভুল করেছে, কিন্তু তুই এভাবে ওকে গালমন্দ করছিস কেন? আর হ্যাঁ, তুই না মিশনে গেছিলি, তাহলে তুই ওর খবর পেলি কোথা থেকে? ভাগ্যিস আমার মিশনের টাইমটা পিছিয়ে দিয়েছে। তার কারণ হচ্ছে আমার শত্রুপক্ষরা কিভাবে জানতে পেরে গেছে যে আজকে আমি ওদেরকে অ্যাটাক করব, তাই ওরা সেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। আর আমার গুপ্ত খবরই সেই খবরটা দেওয়াতে আমার ফোর্স এখন আপাতত রেস্টিং এ আছে। বলছে কালকে বা পরশুদিন মিশনের জন্য আমরা বেরোবো। অতএব তোমরা কেউ বাসা থেকে বেরোবে না, আর যদি বেরো সাথে বডিগার্ড নিয়ে বেরোবে। আর আমার লোকরা আড়াল থেকে তো তোমাদের ফলো করবেই। তের কথায় সুগা মাথা নাড়ায় আর এমো। অন্যদিকে জিমিন এখনো কান্না করছে। জিমিনের এরকম ফেস কান্নাতে এবার তের প্রচুর বিরক্ত হয়। তে এবার জিমিনের দিকে ঘুরে তাকিয়ে বলে, এই তোর এই নাকা কান্না বন্ধ কর, তা না হলে এখন তোর থাপড়ে তোর আমি কান্না বন্ধ করব। জিন কিছু বলতে যাবে, তার আগে পিছন থেকে আরেকজন বলে ওঠে, তে ছোট বোনদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও কি তুমি এখন ভুলে গেছো নাকি? তে মাথা ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখে যে তার বাবা যে হোক সেখানে উপস্থিত হয়েছে। তা দেখে তের রাগ যেন আরো বেড়ে যায়, মনে হয় যে আগুনে কেউ ঘি ঢেলে দিয়েছে। তে যে হোপের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলে, সরি বাবা, কারণ আমাকে সেই জিনিসটা তো কেউ শেখায়নি। সেখানে আমি বলতাম, কারণ আমার মা তো জন্মের সময় মারা গেছে, আর বড় হওয়ার পরে তুমি তো শেখাওনি, তাই সেই জিনিসটা আমার কাছ থেকে আশা করো না।
এই বলেই তে গটগট করে সেখান থেকে চলে যায়। যে হোক কিছুই বলতে পারছে না, কি বলবে। তার মেয়েটা তো এমনই ঘাড়তেরা একরোখা স্বভাবের। তার মেয়েটাকে সে আজও বুঝতে পারলো না। সে নিজেকেই দোষারোপ করে। প্রথম দিকে যদি সে তার মেয়েকে অবহেলা না করতো তাহলে বোধহয় এমনটা হতোই না। যে হোক কিছু মনে করিস না, জানিসই তো তোর মেয়েটা কেমন, প্রচুর মাথা গরম থাকে ওর। ওর কথা মনে নিস না। না ভাইয়া, আমি কিছুই মনে করি না, কারণ দোষটা আমারই। জন্মের সময় ওর মা যখন মারা গেছিল আমাকে বলে গেছিল যে তার মেয়েটাকে যেন আমি দেখে রাখি, কিন্তু আমি তার উল্টোটাই করেছি। ওকে সবসময় অবহেলা করেছি। ওর মায়ের মৃত্যুর কারণ আমি ওকে বানিয়েছি, সবসময় এ নিয়ে ওকে কথা শুনিয়েছি, আর এখন তার প্রতিদানই দিচ্ছি। আসলে ও তো এমনটা ছিল না, ও এমনটা হতো না, শুধুমাত্র আমার জন্য হয়েছে। বাবা, নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। যা হয়ে গেছে ওটা অতীত ছিল। বর্তমানে তোমার মেয়ে একটু বেশি বাড়াবাড়ি করছে। সুগা বাবা, এখানে আমি তোর বাবাকেই দোষ দেব, কারণ তোর মা মারা যাওয়ার পরে সে মায়ের আদর পায়নি, বাবার কাছে স্নেহ চেয়েছে সেটাও পায়নি। তোর বাবা সবসময় অবহেলা করেছে, আর যে কারণে ও এমন রাগী চেদি একরোখা টাইপের হয়েছে। আর পরবর্তীতে যখন ওর মায়ের ইচ্ছের কথা শুনেছে, তাই ও এখন মিলিটারিতে আছে, যেটা তোর হওয়ার কথা ছিল। কিন্তু তুই তোর বাবার বিজনেস সামলাবি বলে কখনোই মিলিটারিতে জয়েন হওয়ার চিন্তাও করিসনি। কিন্তু তোর মায়ের স্বপ্ন ছিল তার সন্তান মিলিটারি হবে, আর সেই স্বপ্ন পূরণ করতেই এখন সেই দায়িত্ব তোর বোন নিজের কাঁধে তুলে নিয়েছে। কিন্তু এতে আমি অনেকটাই খুশি যে ও এই দেশের জন্য কিছু করছে। আমিও জিনের কথায় একমত। যদি ও দেশের জন্য নিজে জান দিতে পারে তাহলে ওর পরিবারকে কতটা ভালোবাসি সেটা একবার চিন্তা করে দেখিস। ওর রাগ জেদটা সবসময় দেখিস না, এটাও দেখিস যে ও আমাদের নিয়ে কতটা আতঙ্কে থাকে, ও কতটা ভয় পায় ওর পরিবারকে হারানোর। আর আমার জিনের যুক্তির কাছে সুগা হার মানে। সুগা সেখান থেকে চলে যায়। জিমিনও এবার আস্তে আস্তে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জেহব সোফায় গিয়ে বসে পড়ে। আর আমার জিন জেহবকে সান্ত্বনা দেয়। জিমিন নিজের ঘরে সেই কখন থেকে কান্না করেই যাচ্ছে, আধা ঘন্টার মতো হয়ে গেছে, এখনও সে বসে বসে কান্না করছে। তখনই জিমিনের রুমে সুগা প্রবেশ করে। সুগাকে দেখে জিমিন সাথে সাথে চোখের পানি মুছে নেয়, কিন্তু তারপরও ওর চোখ গড়িয়ে পানি পড়ছেই। তা দেখে সুগা জিমিনের কাছে যায় আর জিমিনকে ধরে বলে, তুই কেন আজকে এমনটা করতে গেলি? তোকে আমি বারণ করেছি কোথাও যেতে না, তুই আমার কথা শুনলি না, রাগ জিদ করে একা একা বেরিয়ে গেলি। তুই জানতি যেতে কেমন রাগী, তারপরও তুই তোর কথাও শুনলি না। এখন তে যেটা করেছে সেটা কি যথেষ্ট ছিল না? আমার মতে তে যে তোকে মেরে ফেলেনি সেটাই তোর কপাল ভালো। তুমি তুমি আমাকে বকছো? সবকিছু হয়েছে তোমার জন্য। তুমি যদি আমাকে তখন নিয়ে যেতে তাহলে এমন কিছুই হতো না। আমি দেওয়ার কাছে বকাও শুনতাম না, মারও খেতাম না দেওয়ার হাতে। সম্পূর্ণটা তোমার জন্য হয়েছে। আমি তো বলেছিলাম যে আমাকে আজকে কলেজে ড্রপ করে দিতে, তুমি আমার কথা শোনোনি। আমি তোমার জন্য একা একা ভার্সিটিতে গিয়েছিলাম। তুমি মনে করেছো আমি ডেরিকের সাথে দেখা করতে গেছি? আসলে তো আমার আজকে একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা ছিল, তাই তো আমি গেছিলাম। কিন্তু আমি কি করে জানবো যে এমনটা হবে? জিমিনকে এরকম কাঁদতে দেখে সুগার বুকটা ধক করে ওঠে। সুগার সাথে সাথে জিমিনকে জড়িয়ে ধরে। সরি, কান্না করিস না। দেখ, দোষটা আমার। হ্যাঁ, আমি স্বীকার করছি দোষটা আমার। কি করবো বল? আমি তোকে নিয়ে অনেক পসেসিভ। আমি তোকে কারোর সাথে শেয়ার করতে পারবো না। আমি তোকে কারোর সাথে দেখলে প্রচুর জেলাস ফিল করি, আর সেই জন্য রাগের বশত ওসব কাজ করে ফেলেছি। দেখ, কান্না করিস না। আমি জানি এখানে তোর কোনো দোষ নেই, তারপরেও তোর একা একা বাড়ি থেকে বের হওয়াটা উচিত হয়নি। যদি তোর কিছু হয়ে যেত, তে যদি সময় মতো সেখানে না পৌঁছাতো তাহলে কি হতো বলতো? আমিও সরি। আমি কি করে জানবো এমনটা হবে? আমি তো মনে করেছিলাম যে আমি শুধু ভার্সিটিতে যাব, অ্যাসাইনমেন্টটা জমা দেব, আবার নিজেদের গাড়ি করে ফিরে আসবো। কিন্তু এমন কিছু হবে আমি আন্দাজও করতে পারিনি। আচ্ছা সোনা, হয়েছে, আর কান্না করিস না। দেখ, তুই কান্না করছিস দেখে আমার ভিতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। এখন আর কান্না করিস না, থাম তুই।
সুগার এমন আদরের কথায় জিমিন যেন এবার বিড়াল বাচ্চার মতো সুগার বুকে মুখ লুকিয়ে আবারও কান্না করতে শুরু করে। সুগা জিমিনের মাথায় হাত বুলোতে শুরু করে। এরকম কিছুক্ষণ যাওয়ার পর জিমিন কান্না করতে করতে সুগার বুকে ঘুমিয়ে পড়ে। সুগা জিমিনকে বিছানায় শুইয়ে দিয়ে ওর পাশে বসে জিমিনের দিকে তাকিয়ে থাকে। জাংকুক বাড়িতে প্রবেশ করে। বাড়ির পরিবেশ বোঝার চেষ্টা করছে। বাড়িটা কেমন জানি থমথমে। তা দেখে জাংকুকের ভ্রু কুঁচকে যায়, কারণ এই সময় তো জিমিন লিভিং রুমে বসে টিভি দেখে। তাহলে আজকে জিমিন কোথায়? আর মাকেও দেখা যাচ্ছে না। তা দেখে জাংকুক এবার গলা ছেড়ে বলে, মা, মা, কোথায় তুমি? এদিকে আসো। জাংকুকের এমন ডাকাডাকিতে এবার জিন রুম থেকে বেরিয়ে আসে আর জাংকুকের কাছে গিয়ে জাংকুককে বলে, এই ফাজিল ছেলে, ঘরে আসতে না আসতে এরকম চিৎকার চেঁচামেচি শুরু করেছিস কেন? চিৎকার করবো না? আসার পরে তুমি জানো সবসময় তোমাকে আমি দেখি। তুমি আমাকে পানি দাও, আমি পানি খেয়ে নিজের রুমে যাই। আর আজকে তোমাকেই আমি দেখছি না। আর জিমিন কোথায়? অন্য সময় তো মহারানী এখানে বসে বসে টিভি দেখে, আজকে দেখি উনি এখানে নেই। আসলে জাংকুক জিমিন ওর ঘরে। জাংকুক জিনকে লক্ষ্য করে। দেখে মনে হচ্ছে জিন কোনো একটা বিষয় নিয়ে বেশ মন খারাপ। তা দেখে জাংকুক বলে, মা, কি হয়েছে বলো তো? তোমার মন খারাপ কেন? আর জিমিনের কি হয়েছে? কত এই সময় রুমে থাকে না, কিছু কি হয়েছে? তারপর জিন একে একে সম্পূর্ণ ঘটনাটা খুলে বলে। তা শুনে জাংকুক বলে, সিরিয়াসলি মা, এখানে আমি সম্পূর্ণ দোষটা জিমিনের দেখি। তে বের হওয়ার আগেই ওকে বলে দিয়ে গেছিল যাতে বাসা থেকে না বের হয়, কারণ ও মিশনে যাবে। আর তুমি তো জানোই ও একজন আর্মি অফিসার। ওর এখন মানে মানুষের জীবন নিয়ে এভাবে খেলতে তো পারে না নিজের পরিবারের জন্য। ও যদি মিশনে গিয়ে তোমাদের এসব কথা শুনতো তখন ওর একটা টেনশনে থাকতো। পরবর্তীতে সে মিশনে যদি ওর কিছু হয়ে যেত তাহলে কি সেটা তোমরা মেনে নিতে পারতে? জাঙ্কুক বাবা, বিষয়টা আমিও বুঝতে পারছি, কিন্তু তোর বোন তো অবুঝ, ও তো আর বোঝে না। বুঝিসই তো ও কেমনটা বাচ্চামো করে। মা, তুমি আমাকে কথা বলছো? বাসার ভিতরে সবচেয়ে বেশি বাচ্চামো আমি করি। তারপরেও আমি সিরিয়াস বিষয়টা ঠিকই বুঝতে পারি যে কোন বিষয়টা সিরিয়াস আর কোন বিষয়টা সিরিয়াসলি না নিলেও হয়, কিন্তু এই বিষয়টা জিমিন একদম ঠিক করেনি। আচ্ছা, অনেক হয়েছে। মেয়েটাকে এমনিতেই তে অনেক কথা শুনিয়েছে, এখন আবার তুই কিছু শোনাতে যাস না। তে এখন কোথায় আছে? ও বাসায় আসার পরে প্রচুর রাগারাগি করে। প্রথমে জিমিনের সাথে, তারপরে তোর যেহব আঙ্কেল কিছু বললে তার সাথেও প্রচুর রাগারাগি করে। এক পর্যায়ে রাগারাগি করে ওর রুমে গিয়ে খিল দেয়। এখনো পর্যন্ত ও নিচে নামেনি, সারাদিন কিছু মুখেও নেয়নি। অনেকবার গিয়ে ডেকে এসেছি, মেয়েটা কিছু খায়নি। দেখ যদি কিছু খাওয়াতে পারিস। দেখছি। এই বলে জাংকুক নিজের রুমে চলে যায়। ফ্রেশ হয়ে আবার ডাইনিং রুমে আসে। এসে তের জন্য খাবার বেড়ে তের রুমের সামনে গিয়ে দাঁড়ায় আর দরজায় টোকা দেয়। মামুনি, আমি বললাম তোকে আমি কিছু খাবো না, আমার খিদে নেই। তে নিজের ফোনে স্ক্রল করতে করতে কথাটি বলল, কিন্তু ততক্ষণেই কেউ একজন দরজা খুলে রুমে প্রবেশ করেছে। তা দেখে তে এবার নিজের ফোন থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকায়। সামনের ব্যক্তিটাতে দেখে তে ভুল কুঁচকায়। একই, জাঙ্কুক ভাইয়া তুমি এখানে? হ্যাঁ রে, আমি। তোরে বাদর মুখে চেহারাটা না দেখলে আমার কি আর দিন ভালো যায় নাকি? তার উপরে শুনেছি আজকে এসে নাকি বাদরের মতো লম্পঝম্প করেছিস, তাই দেখতে আসলাম যে চেহারাটা আজকে দেখতে কেমন হয়েছে। ফাইজলামি করছো আমার সাথে? ও মা, ফাইজলামি করতে যাবো কেন? যা বলছি সত্যিই বলছি। তোর চেহারাটা এখন সত্যি বাদরের রানীদের মতো লাগছে। জাঙ্কুক ভাইয়া, ভালো হবে না, তুমি এখনই আমার রুম থেকে যাও। সরি, সেটা তো হচ্ছে না। আমি আমার মর্জিতে এখানে এসেছি, আমার মর্জিতে আমি যাব। তোর রুম হোক বা যার রুম হোক, আমি যাব না এখন। অতএব তুই আমাকে বেরো করতে পারবি না। দেখো জাঙ্কুক ভাইয়া, আমার তোমার সাথে এখন কোনো ফালতু পেঁচাল পারার ইচ্ছা নেই। তুমি তোমার রুমে যাও। যেতে পারি, কিন্তু একটা শর্তে। আবার কি শর্ত? তুমি কি আমাকে শর্ত দেওয়া ছাড়া কোনো কাজ করতে পারো না নাকি? না, কারণ তুই শর্ত ছাড়া আমার কোনো কথা শুনিস না। যাই হোক, এখন যদি তুই আমার এই কথাটা শুনিস তাহলে আমি এখনই তোর রুম থেকে বেরিয়ে যাব। তা না হলে আমি রাতে এখানেই থাকছি, এখানেই ঘুমাবো। কি করতে হবে বলো? জাংকুক এবার তের দিকে এগিয়ে আসে। তের বেডের পাশে টেবিলে খাবারটা রেখে বলে, এই আমি বসলাম।
তুই এই খাবারটা সম্পূর্ণ শেষ করবি, তারপরে আমি সোজা বেরিয়ে যাব। আর যদি আমার কথা না শুনিস তাহলে আমি রাতে তোর সাথে এখানেই ঘুমাবো। ইয়ার কি হচ্ছে এটা? ভেবে দেখ কি করবি। আচ্ছা ঠিক আছে, খাচ্ছি আমি। এই বলেই তে আর কোনো কথা না বাড়িয়ে খাবারটা খেতে শুরু করে। জাঙ্কুক তের পাশে বসেই তেকে এক পলকে দেখেই যাচ্ছে, ওর চোখের পলক ফেলছে না। ও মুগ্ধ হয়ে তেকে দেখছে। এই মেয়েটাকে যে ও অনেক ভালোবাসে কিন্তু বলতে পারে না, কারণ এই মেয়ের রাগের জন্য। এই মেয়েকে কিছু বললেই এই মেয়ে রেগে আগুন হয়ে যায়। পরে ঘরের ভিতরে ভাঙচুর করতে শুরু করে। তাই সে সাহস করে এই মেয়েটাকে বলতেও পারে না যে এই মেয়েটাকে সে কতটা ভালোবাসে। নাও, আমার খাওয়া হয়ে গেছে, এবার যাও। পানিটা তো আগে খা, তারপরে যাচ্ছি। জাঙ্কুকের কথায় তে টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে এক ঢোকে পুরো পানিটা শেষ করে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক একটু হাসে আর খাবারের প্লেটটা হাতে করে নিয়ে সেখান থেকে চলে যায়। তে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জগিংয়ের জন্য বেরোয়। জগিং শেষে সে বাসায় ফিরে। বাসায় অনেক কোলাহল শুনতে পায়। তাতে তের ভ্রু কুঁচকে যায়, কারণ তার বাসায় আজকে কোলাহল করার মতো তো তেমন কোনো পরিবেশ সৃষ্টি হওয়ার কথাই না কালকের ঘটনাতে। তাহলে আজকে এত হয়েছে কিসের? এটা ভেবে তে বাসার ভিতরে প্রবেশ করেই তার চোখ এবার কপালে উঠে যায়, কারণ সামনের দুজন ব্যক্তিকে দেখে তের রাগে গাটা হিড়হিড় করে ওঠে। কিন্তু নিজেকে সংযত করে তে সামনের দিকে এগোয়। আরে তুমি এসেছো, তোমাকে তো দেখাই যায় না। দিন দিন মেয়ে থেকে ছেলেতে পরিণত হচ্ছে বেশি। ফুফু, আমি মেয়ে। আমার বেশভূষা পরিবর্তন হলেও আমার জেন্ডার চেঞ্জ হবে না। আর তার চেয়ে বড় কথা, আমি দেশের জন্য কাজ করি, সেখানে সবসময় মেয়েদের মতো ন্যাকামি করলে আমার চলে না। তের কথায় রোজ অনেকটা রেগে যায়। রোজ হচ্ছে তের ফুফু আর এমার জেহপের বোন, কিন্তু সে তেকে সহ্য করতে পারে না। কেন জানি তেকে দেখলে তার প্রচুর হিংসা হয়, কারণ তে দেখতে অনেক সুন্দরী, তারপরে অতিরিক্ত রাগী, সবসময় তাকে অপমান করে। তার উপরে এখন আবার মিলিটারিতেও জয়েন হয়েছে। অন্যদিকে তার মেয়ে জেনি একটা অকম্য রূপে গুণে তের থেকে একটু কম সুন্দরী সে, তবে সুন্দর যথেষ্ট। তারপরেও তার হিংসা হয়, কেন তের মতো এত ট্যালেন্ট নেই তার মেয়ের মধ্যে। সারাদিন শুধু সাজগোজ আর ছেলেদের পটানোর ধান্দায় থাকে, কিন্তু যাকে পটানোর কথা তাকেই পটাতে পারে না। যেজন্য তার অতিরিক্ত রাগ হয় তার মেয়ের প্রতি। সে চায় যে জেনিকে জাঙ্কুকের বউ বানাতে, কিন্তু এই মেয়ে এই ছেলেকে পটাতেই পারে না। তার মেয়ে হয়ে কিনা একটা ছেলেকে পটাতে পারে না, এটা কোনো কথা? এটা রোজ মানতে নারাজ। অন্যদিকে তে কিছুই করে না, অথচ জাঙ্কুকের চোখ সবসময় তের দিকেই থাকে। তা দেখে রোজের আরও বেশি হিংসা হয়। রোজ এজন্য তেকে একটু সহ্য করতে পারে না। কথাবার্তা কি তুমি আমার সাথে ঠিক করে বলতে পারো না? তুমি কি ভুলে যাও আমি তোমার ফুফু? সেটাই তো সমস্যা, তুমি আমার ফুফু বলে এখনো পর্যন্ত আমার সাথে এসব বিষয়ে কথা বলতে পারছো। যদি আমার ফুফু না হতে তাহলে আমি বুঝিয়ে দিতাম আমি কি জিনিস। তুমি কিন্তু আমার মাকে অপমান করছো। অপমান? না না, অপমান না। তোমার মা আমাকে কিছু বলেছে, আমি শুধু তার উত্তর দিয়েছি, এটাকে অপমান করা বলে না। রোজ কিছু বলতেই যাবে, তখন জিন কিচেন থেকে বেরিয়ে এসে বলে, তোরা কি শুরু করেছিস বলতো? তেমা, তুই তো রুমে যা তো। মামনি, আমার জন্য ব্রেকফাস্ট তৈরি করো, আমি খেয়ে একটু বেরোবো। জিন মাথা নাড়িয়ে সেখান থেকে চলে যায়। তখন রোজ আবার বলে, জিন ভাবি, আমার ভাইটা তো একা একা তার জীবনটা নষ্ট করে দিল এই দুই ছেলে মেয়ের জন্য। তারপরও আমি আমার ভাইকে এভাবে কষ্ট দেখতে পারবো না, তাই আমি একজনকে দেখেছি আমার ভাইয়ের জন্য। যথেষ্ট ভালো ছেলে মেয়ে দুজন, কিন্তু ওদের আলাদা সংসার, মহিলাটা একা। তাই আর কি আমি চাইছিলাম যে জেহব ভাইয়ের আবার বিয়ে দিতে। রোজের এমন কথায় তে এগোতে নিয়েও ওর পা ওইখানে আটকে যায়। তখন জেহপও লিভিং রুমে এসে উপস্থিত হয়। রোজের এমন কথায় জেহপের চোয়াল শক্ত হয়ে যায়। জেহপ কিছু বলতেই যাবে, তার আগেই তে বলে,
ভালো তো, দাও না বিয়ে তোমার ভাইয়ের, তোমাকে আটকে কে রেখেছে? কেউ তো আটকে রাখেনি, শুধু সমস্যা হচ্ছে তোমরা দুই ভাই বোন আমার ভাইকে কখনো বোঝার চেষ্টা করনি। আমার ভাইটা যে একা সেটা কোনো গুরুত্বই দাওনি। তোমার ভাই একা না দোকা সেটা আমার দেখার বিষয় না। তোমার ভাইকে যেখানে খুশি সেখানে বিয়ে তুমি দিতেই পারো। তোমার ভাইকে গিয়ে জিজ্ঞেস করো, আমাদেরকে শোনাতে শোনা। এই বলেইতে রাগে ফুসতে ফুসতে গটগট করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে এবার জেহপের রাগের মাত্রা সীমানা পার হয়ে গেছে। রোজ অতিরিক্ত করে ফেলেছে। জেহপ এসে সজোরে রোজের গালে থাপ্পড় মারে। তোকে কতবার বলেছি যে আমার পার্সোনাল বিষয়ে তুই ইন্টারফেয়ার করবি না, তুই আমার ছোট বোন, সেটা কেন ভুলে যাস? আমি আমার লাইফে কাউকে চাই না। তোর ভাবি ছিল একমাত্র নারী, আর সেই সারা জীবন থাকবে। সে এখন বেঁচে নেই, তারপরও আমি তাকে ভালোবাসবো। সে সারা জীবন আমার এই মণিকোঠায় থাকবে। তুই এসব নিয়ে চিন্তা করবি না। যদি এসব নিয়ে তুই মাথা ঘামাতে আসিস, নেক্সট টাইম এ বাড়িতে তুই পা রাখিস না। রোজ কিছু বলতেই যাবে, তার আগে জেহপের রাগী চোখ দেখে আর কিছু বলার সাহস পায় না। রোজ সেখান থেকে নিজের রুমে চলে যায়। রোজ প্রায় সময় আসে তার মেয়েকে নিয়ে, তাই তাদের জন্য আলাদা করে এ বাড়িতে রুম বরাদ্দকৃত করে রাখা হয়েছে। রোজ নিজের রুমে চলে যায়, জেনিও তার পিছু পিছু যায়। রোজ রুমে গিয়ে একটু কান্না করে, জেনি তাকে সান্ত্বনা দেয়। আমি এখানে বলতে বলেছি বলতে জেনি, ওর মেয়েটা তো একটা ডান পিটে হয়েছে, ছেলেটাও ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, ও একা একা থাকে দেখে তো আমি ওকে বিয়ের কথা বলেছি, কিন্তু ও তো আমার কথা শুনতেই নারাজ। মা, তুমি কেন জেব মামার পিছনে পড়ে আছো বলো তো? সে চায় না তার জীবনে কাউকে, তাহলে তাকে জোর করার কোনো দরকার নেই। তার চেয়ে বরং তুমি তার ছেলেকে কিভাবে বিয়ে দিতে পারবে সে চিন্তা করো। বলো তার ছেলেকে বিয়ে দেওয়ার কথা। জেনির কথার মানে রোজ ভালোই বুঝতে পারে, তাতে রোজ বাঁকা হেসে বলে, আমি জানি তুই কি চাইছিস, কিন্তু সুভা অলরেডি জিমিনকে পছন্দ করে আর ওদের বিয়ের কথাবার্তাও এগিয়ে গেছে আমি যতটুকু শুনেছি। তুই এক কাজ কর, তুই জাঙ্কুকে ট্রাই করে দেখতে পারিস। আমি চাই যে তুই এবারই বউ হোস। আমি তো চেষ্টা করেছি, কিন্তু জাঙ্কুক ভাইয়া তো আমাকে পাত্তাই দেয় না। ট্রাই করতে থাক, দেখবি একদিন না একদিন জাঙ্কুক তোকে ভালোবেসে ফেলবে, কারণ ওই তোর ধারে কিনারাও আসতে পারবে না। ও হচ্ছে একরোখা জেদি মেয়ে। অন্যদিকে তুই শান্তশিষ্ট ভদ্র, ওর সাথে তোকে মানায় ওই তেকে না। দেখবি এক সময় ওই তেকে বলে তোকে ভালোবাসবে, তাই চেষ্টা করতে থাক। জেনি মাথা নাড়ায়। সবাই ডাইনিং রুমে বসে ব্রেকফাস্ট করছে, আর আমার জেহব একদিকে বসেছে, জিন খাবার পরিবেশন করছে, সোগা একটা চেয়ারে বসেছে, তার ডান পাশে বসেছে রোজ, আর বাম পাশে বসেছে জিমিন। তার সামনে মাঝখানের চেয়ারে জাঙ্কুক বসেছে, জাঙ্কুকের ডান পাশে জেনি বসে আছে, বাম পাশের চেয়ারটা খালি। তে নিচে নামতে নামতে একবার ডাইনিং রুমের পরিস্থিতি দেখে নেয়, দেখে কোনো কথা না বলে এসে জাঙ্কুকের পাশের চেয়ারটা টেনে বসে পড়ে। জিন থেকে খাবার বেড়ে দেয়, তে চুপচাপ খাবার খাচ্ছে। তখনই রোজ বলে, সরি জেহব ভাই, সকালবেলা ওসব কথা বলার জন্য কিছু মনে করো না। নেক্সট টাইম এসব কথা আর বলিস না। আর আমিও সরি তোর গায়ে হাত তোলার জন্য। রোজ মাথা নাড়ায়। অন্যদিকে জেনি এটা ওটা জাঙ্কুককে এগিয়ে দিচ্ছে, জাঙ্কুকের গায়ে পড়ছে, তা দেখে তের ভীষণ রাগ হয়। তে নিজের হাতে থাকা চামচটা সজোরে আওয়াজ করে টেবিলে রাখে, তা দেখে সবাই তের দিকে তাকায়। তেমন কি হয়েছে, কিছু লাগবে তোর? না মামুনি, কিছু লাগবে না, আসলে খাবার গলায় আটকে গেছে তাই আর কি। ও আচ্ছা, ধর তাড়াতাড়ি পানি খা, তোর গলায় খাবার আটকেছে, তুই পানি না খেয়ে এভাবে চুপচাপ বসে আছিস কেন? এই বলে জিন তের দিকে পানি এগিয়ে দেয়, তে পানি খেয়ে নেয়। জাঙ্কুক বিষয়টা লক্ষ্য করে একটু মৃদু হাসে। অন্যদিকে জেনি এখনো জাঙ্কুককে এটা ওটা এগিয়ে দিচ্ছে, ওর গায়ে পড়ার চেষ্টা করছে। জাঙ্কুক এবার একটা জেনিকে ধমক মেরে বলে, এই চুপচাপ ঠিক হয়ে বসে খা তো। কি শুরু করেছে এটা ওটা আমাকে এগিয়ে দিচ্ছে, আমার কিছু না হলে আমি নিয়ে নেব, তুই তোর খাবার খা। জাঙ্কুকের কথায় জেনি মুখটা চুপসে যায়। অন্যদিকে সুগার জিমির মুখ টিপে টিপে হাসছে। বিষয়টা জাঙ্কুকও লক্ষ্য করে। বাড়ির সবাই জেনির এরকম অদ্ভুত কাজ কারবার দেখছে। তখন রোজ বলে, আসলে জাঙ্কুক বাবা, জেনি এরকমই, কারণ ও বাসার সবাইকে খাবার এটা ওটা এগিয়ে দেয় তো।
আসলে কি করবে বলো, মেয়ে মানুষ, বাড়ির কাজ কাজ তো শিখতেই হয়। আর ওইটাই ও এখানে এসে মানে করছে, বুঝতেই তো পারছো। আর যে কিনা সবসময় কাজ করে সে কি আর বসে থাকতে পারে? তাই আর কি, ঘরের কাজ করাতে আমার জন্য একদম পটু, ওইটাই আর কি। হ্যাঁ ফুফু, সেটাই দেখতে পাচ্ছি। তোমার মেয়েকে ভালোই ট্রেনিং দিয়েছো, বিয়ের বয়স হয়ে গেছে, বিয়েটাও দিয়ে দাও। কারণ এখনই যেভাবে মানুষের গায়ে পড়ছে, তার চেয়ে ভালো বিয়েটা দিয়ে দাও মুখ কালো করার আগে। আর ঘরের কাজ তো সবই জানে, সেভাবেই তো ট্রেনিং দিয়েছো যাতে ছেলেদেরকে বশ করতে পারে। যাই হোক, আমি গেলাম মামুনি, গেলাম, আমার যেতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে। আর আমি কয়েকদিন বাসায় আসবো না, আমার মিশন আছে। এই বলেই তে উঠে সেখান থেকে চলে যায়। অন্যদিকে রোজ রাগে গজগজ করছে, তের কথার উত্তর দিতে পারেনি, তার আগেই তে চলে গেছে। জাংকুক একটু মৃদু হাসে, তে যে তাকে পছন্দ করে সেটা জাংকুক বোঝে, কিন্তু এই মেয়ে কেন মুখ ফুটে বলছে না, আর সেও কিছুই বলতে পারছে না। ফুফু রাগ করো না, আসলে তের মুখে যা আসে ও তাই বলে দেয়। আর আমি মনে করি তে ভুল কিছু বলেনি। তার কারণ হচ্ছে দেখো, যিনি ঘরে সব কাজ করতে পারে, তাহলে তোমার তো কাজের লোকেরও দরকার নেই, ও তোমার হাতে হাতে সব কাজই করে দেয়। আর যেহেতু ওর বিয়ের বয়স হয়ে গেছে, সব কাজ কাম সবই পারে, তাহলে ওর বিয়েটা দিয়ে দাও। আর হ্যাঁ, আমার ঘরে দেওয়ার চিন্তা করো না, কারণ তোমার মেয়েকে আমি পছন্দ করি না। জাংকুকের কথায় জেনির মুখটা লজ্জায় লাল হয়ে যায়, ও অপমানে সেখান থেকে উঠে নিজের রুমে চলে যায়। রোজও ওর পিছু পিছু চলে যায়। ওদেরকে চলে যেতে দেখে এবার জাংকুক হাসতে শুরু করে, জাংকুকের সাথে সাথে বাড়ির বাকিরাও হাসতে শুরু করে। সত্যি জাংকুক, তুই পারিসও, এভাবে মুখের উপরে কিভাবে বলিস তুই বলতো? কিভাবে বলবো, যেভাবে তুমি ক্লায়েন্টের মুখের উপরে কথা বলো সেভাবে। সত্যি তুই পারবি এই বাড়িটাকে মাথায় তুলে রাখতে। তে মিশনে গেছে 1 সপ্তাহ পার হয়ে গেছে, কিন্তু তের কোনো খোঁজ খবর নেই, বাড়ির কেউ তার সাথে যোগাযোগ করতে পারেনি। তা নিয়ে বেশি একটা চিন্তা কেউ করে না, তার কারণ এরকম প্রায় হয়, 1-2 সপ্তাহের জন্য, এমনকি 1 মাসের জন্য তে নিখোঁজ হয়ে যায়। যেহেতু সে মিলিটারিতে আছে আর এই জিনিসটা কমন, তাই তারপরও জিন টেনশনেই থাকে যদি তের কিছু হয়ে যায়, তাই সবসময় তের জন্য প্রার্থনা করে। অন্যদিকে জাংকুক আজকে হঠাৎ করে তের রুমে আসে, আর রুমে এসে তেকে বলে, 1 সপ্তাহ হয়ে গেছে ধানি লঙ্কা, তোকে দেখি না, কোথায় তুই, কবে আসবি? তোর মিশন কি শেষ হবে না? আমার যে খুব ইচ্ছে করে তোকে আষ্টে পিষ্টে জড়িয়ে নিজের বুকে রেখে দিতে, তোকে কোথাও যেতে না দিতে। তুই অনেক রাগী, জেদি, সেটা আমি জানি। তুই তোর মার স্বপ্ন পূরণের জন্য এই মিলিটারিতে জয়েন হয়েছিস, সেটাও আমি জানি। তোর স্বপ্ন পূরণে আমি বাধা হইনি, কিন্তু তোকে আমি চেয়েও যে নিজের কাছে রাখতে পারছি না। আমি যে তোকে আমার কাছে চাই, খুব কাছে চাই। জাংকুক গিয়ে তের বিছানায় বসে পড়ে। এখানে আসলে জাংকুক কিছু ভাবতে পারে না, জাংকুক নিজের মধ্যে হারিয়ে যায়, কারণ এখানে আসলে সে তেতে গন্ধ পায়, আর সেজন্য প্রায় সময় তে বাসায় না থাকলে জাংকুক তের রুমে এসে বসে থাকে। জিন ছেলের এই বিষয়ে সব কিছুই লক্ষ্য করে, জিন জানে যে তার ছেলে তেকে কতটা ভালোবাসে, কিন্তু জিন কিছুই বলতে পারে না, কারণ তের জীবনের যে কোনো নিশ্চয়তা নেই, সে যে তার ছেলেকে নিয়েও বেশ ভয় পায়, কিন্তু কি করবে, ছেলের ভালোবাসাকেও যে প্রত্যাখ্যান করতে পারছে না জিন, তাই জিন কিছুই বলে না। জাঙ্গুক বাবা, তুই আবার তোর রুমে এসেছিস? মা, তুমি এখানে কি করছো? তোর রুমে যাচ্ছিলাম, তোকে এদিকটাতে আসতে দেখে তোর পিছু পিছু এসেছি। ও আচ্ছা, কিছু বলবে? আসলে আমি চাইছিলাম জিমিন আর সুগার বিয়েটা দিয়ে দিতে। বাহ, বেশ ভালো তো, তা দিয়ে দাও। এ কেমন কথা, বাড়ির বড় ছেলের এখনো বিয়ে হয়নি, ছোট দুটোর বিয়ে দিয়ে দিব? তা তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছি এবার তোর বিয়ের বয়স হয়ে গেছে, তুই বিয়েটা করে নে। আমার কোনো সমস্যা নেই, আমি বিয়ে করতে রাজি, তবে হ্যাঁ, পাত্রী তে হতে হবে। মানেটা হলো আমি আমার ওয়াইফ হিসেবে তেকে চাই। যদি তোমরা তেকে রাজি করতে পারো তাহলে আমি বিয়েতে রাজি, আর তা না হলে আমার বিয়ের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। জাঙ্কুক, তুই
পাগল হয়ে গেছিস তুই ভালো করে জানিস। তে কখনোই তোকে ওর জীবনে জায়গা দিবে না, কারণ ওর জীবনের যে কোনো নিশ্চয়তা নেই। আর আমি মা হয়ে সেটা কি করে করতে পারি? আমি অত কিছু জানি না। আমার বউ যদি হয় তাহলে সেটা তেই হবে। আমি তেকে আমার জীবনে চাই, আর যদি তা না হয় তাহলে আমি কখনোই বিয়ে করব না। মা হিসেবে তুমি তো আমার মনের খবর ভালোই জানো। আশা করি এতে তোমার সমস্যা হওয়ার কথা না। জিন আর কিছুই বলে না, সেখান থেকে চলে যায়। জাংকুক বিছানায় বসে পড়ে। তখনই জাংকুকের নজরে পড়ে তের ড্রয়ারের দিকে। তের ড্রয়ারটা একটু খোলা ছিল। জাংকুক টান দিয়ে তের বেডসাইড টেবিলের ড্রয়ারটা খুলে যে কাগজপত্রগুলো দেখে জাংকুকের চোখ বড় বড় হয়ে যায়। জাংকুক দৌড়ে নিচে নেমে আসে। লিভিং রুমে এসে সবাইকে ডাকতে শুরু করে। জাংকুকের ডাকাডাকিতে সবাই সেখানে উপস্থিত হয়। জাঙ্কুক, এভাবে রাত বেরাতে ডাকাডাকি করছো কেন? ডাকাডাকি কি শখে করছি? তোমরা বাড়িতে থাকো কি করতে? বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, তোমাদের মেয়ে কি করছে না করছে সেই সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? মানে কি? মানে তোমাদের বুঝতে হবে না। জিহব আঙ্কেল এ তো আপনার মেয়ে, তাই না? আপনি আপনার মেয়ের কোনো খোঁজ খবর রাখেন? সে কি করছে না করছে কোনো ধারণা আছে আপনার? আপনি কেমন বাবা? জাঙ্কুক, মুখ সামলে কথা বলো। তুমি জিওপের সাথে এভাবে কথা বলছো কেন? কেন বলছি? এই দেখো কেন বলছি। এ বলেই জাংকুক একটা ফাইল সোফার পাশে থাকা টেবিলে ছুঁড়ে মারে। সেটা দেখে আরএম ভ্রু কুঁচকায়। যেহব বুঝতে পারছে না যে কেন জাংকুক ওকে এতগুলো কথা শুনিয়েছে। তারপরও যেহব আস্তে আস্তে গিয়ে ফাইলটা হাতে তুলে নেয়। ফাইলটা দেখে সাথে সাথেই জেহপের হাত থেকে ফাইলটা পড়ে যায়। জেহপ ধপ করে মাটিতে পড়ে যায়। সুগা দৌড়ে এসে জেহপকে ধরে। বাবা, বাবা কি হয়েছে? কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? তে 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 কি হয়েছে? কি হয়েছে তে? তুই এমনটা কি করে করতে পারিস? তুই তোর বাবাকে এতটা ঘৃণা করিস যে তুই এমনটা করতে চাচ্ছিস? রে, তোর বাবাকে এতটাই অপদার্থ তোর কাছে যে তুই তোর বাবাকে একবারও মুখ ফুটে বলতে পারিস না যে তুই তোর বাবাকে কতটা ঘৃণা করিস? জিওপের কথা সুগা কিছুই বুঝতে পারছে না। তাড়াতাড়ি করে সুগা ফাইলটা হাতে তুলে নেয়। আর কাগজগুলো দেখে সুগা নিজেই থমকে যায়, কারণ কাগজগুলো ছিল ট্রান্সফারের কাগজ। তে বর্ডারে ট্রান্সফার হতে চাইছে। তা দেখে সুগার বুকটা ধক করে ওঠে। সুগা বিশ্বাস করতে পারেনি যে তার বোন তার জীবন নিয়ে এরকম ছেলে খেলা শুরু করেছে। এবার বুঝতে পারছো কেন আমি চেঁচাচ্ছি আর কেন মা জেহব আঙ্কেলকে এসব কথা শোনাচ্ছি? নিজের জীবনকে আর নিজের জীবন মনেই করে না। সে বর্ডারে যেতে চাইছে, আর বর্ডারে গেলে কি হবে তোমরা কেউ বুঝতে পারছো? জাংকুকের কথায় পুরো লিভিং রুম স্তব্ধ হয়ে যায়। কারো মুখে কোনো ভাষা নেই। অন্যদিকে তে তার মিশন শেষ করে তার ক্যাম্পে ফিরে আসে। তার কেবিনে এসে বসতেই কেউ দরজায় টোকা দেয়। তে ভেতরে আসার অনুমতি দেওয়ার সাথে সাথে লোকটি ভেতরে প্রবেশ করে। হাই তে, এখন তোমার কি অবস্থা? ও ক্যাপ্টেন, আই এম গুড। তোমাকে কতবার বলেছি আমরা যখন একা থাকবো তখন ফর্মালিটি করার দরকার নেই। আমি তোমার বড় ভাইয়ের মতো। ওকে সিনিয়র। দ্যাটস গুড, কারণ প্রথম থেকে তুমি আমাকে সিনিয়র বলে আসছো। হঠাৎ করে মানে ক্যাপ্টেন ডাকাতে আমার কেমন জানি হাঁসফাঁস লাগে। যাই হোক, আপনি এখানে আপনার গার্লফ্রেন্ড দেখলে তো সে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আরে ওর কথা বলো না, ও একটা মেন্টাল। ওর কথা বলে আমার মুডটা নষ্ট করো না। যাই হোক, তোমার হাতের কি অবস্থা? অনেকটাই তো কেটেছে। ও তেমন কিছু না, ছোট একটা চোট, ঠিক হয়ে যাবে। এটাকে তুমি ছোট চোট বলছো? কতখানি কেটেছে দেখেছো? আর যাই হোক, নেক্সট টাইম এমনটা করো না। তুমি কোনো শিল্ড তো ইউজ করতে পারতে। তুমি নিজের হাতে ধরে ছুরিটা নিজের হাতে নিতে গেলে কেন? কি করব বলুন? আমি তার বুঝতে পারিনি যে টেররিস্টরা এখন বন্দুকের বদলে ছুরি নিয়েও ঘুরে। হঠাৎ করে একজনের উপর এভাবে ছুরি দিয়ে আঘাত করবে বুঝতে পারিনি। আর আমার ইনস্টিংক্ট তখনই কাজ করেছিল, তাই আমি অন্য কিছু না চিন্তা করে ছুরিটা হাত দিয়ে ধরে ফেলেছি। বুঝতে পেরেছি। বি কেয়ারফুল, নেক্সট টাইম যাতে এমনটা না হয়। ওকে সিনিয়র। আচ্ছা তাহলে রেস্ট নাও, আমি গেলাম। তে উঠে ইউনোকে স্যালুট করে। ইউনো মাথা নাড়িয়ে সেখান থেকে চলে যায়। তে বাসায় প্রবেশ করে। সে আজকে তার অ্যাপার্টমেন্টে যায়নি। তার কেন জানি মনটা খুব পুর ডাকছে। তাই সে আর নিজের অ্যাপার্টমেন্টে না গিয়ে বাসায় চলে আসে। বেশিরভাগ সময় তে তার অ্যাপার্টমেন্টেই থাকে, কারণ তার শত্রুর অভাব নেই। তাই সে আজকে বাসায় এসে পড়ে। বাসায় এসে লিভিং রুম দেখে তে চমকে যায়। সবাই লিভিং রুমে বসে আছে। সবার চোখ মুখের অবস্থা করুণ। তা দেখে তে দ্রুত তাদের দিকে এগিয়ে এসে বলে,
কি হয়েছে? তোমাদের চোখ মুখের এই অবস্থা কেন? আগে তুই বল, তোর হাতের কি হয়েছে? জিন দৌড়ে এসে তের হাত চেক করতে শুরু করে। তে নিজের হাতটা জিনের হাত থেকে সরিয়ে বলে, মামুনি, তেমন কিছু না, ছোট একটা চোট, ওই যে একজনকে বাঁচাতে গিয়ে হয়েছে। যাই হোক, তোমাদের চোখ মুখের অবস্থা কেন? আর তোমরা এত রাতে এখনো পর্যন্ত লিভিং রুমে বসে আছো কেন? তেমা, তুই কি তোর বাবাকে এতটাই ঘৃণা করিস যে তোর বাবার চোখের আড়াল হওয়ার জন্য তুই বর্ডারে ট্রান্সফার নিতে চাইছিস? জেহপের কথায় তে থমকে যায়। তে কি বলবে বুঝতে পারছে না। তে বুঝতে পেরে গেছে যে তার ট্রান্সফারের ফাইলটা ওদের হাতে পড়ে গেছে, তাই সবাই এখন লিভিং রুমে বসে আছে। আর ওদের চোখ মুখের এই অবস্থা হওয়ার কারণও তে ভালোই বুঝতে পারে। কাউকে ঘৃণা করি না, কিন্তু আমার মনে হয় আমার যে প্রফেশনালিজম সেই হিসাবে আমার বর্ডারে থাকাটাই বেটার। কিন্তু তেমামনি, তুমি যদি বর্ডারে যাও তাহলে তোমার জীবনের ঝুঁকি যে বেড়ে যাবে। আমি এখানে থেকে শান্তিতেই বা থাকতে পারছি কোথায়? সব সময় আতঙ্কে থাকা লাগে, সব সময় শত্রুরা আমার জন্য ওট পেতে বসে আছে, কখন তোমাদের ক্ষতি করে দেয় এই টেনশনে আমি মরে যাই। বর্ডারে থাকলে এই টেনশন থেকে আমি নিশ্চিন্ত থাকবো, কারণ ওরা তো আমার জীবনটা চায় আর আমার দুর্বলতা হিসেবে তোমাদের ব্যবহার করতে চায়। যদি আমি বর্ডারে চলে যাই তখন ওরা আর তোমাদেরকে টার্গেট করবে না, আমিও নিশ্চিন্তে থাকতে পারবো, আমি নিজের সুরক্ষা নিজে করতে পারবো। কিন্তু তোমাদের নিয়ে আমার সবসময় টেনশন হয়। তাই বলে তুই এত বড় একটা সিদ্ধান্ত নিলি, আমাদেরকে একবারও জানানোর প্রয়োজন মনে করলি না? ভাইয়া, আমি অ্যাডাল্ট, আমি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি। আর তার চেয়ে বড় কথা, আমি আজ পর্যন্ত কখনো কারোর উপর নির্ভর হইনি আর হতে চাইও না, তাই আমি এই ডিসিশনটা একাই নিয়েছি। আচ্ছা তে, আমরা কি তোর এতটাই পর? আমাদের কি তুই এতটুকু ভালোবাসিস না? তুই কেন আমাদেরকে ছেড়ে চলে যেতে চাইছিস? আমি তোকে চাইতে সবার সাথে একসাথে মিলে বাঁচতে চাই তোকে নিয়ে। তুই কেন আমার কথা শুনিস না? থাক জাঙ্কুক ভাইয়া, আমাকে আর বোঝাতে এসো না, আমি কিছু বুঝতে চাই না। আমি এসেছিলাম শান্তিতে তোমাদের সাথে কয়টা দিন থাকার জন্য, কিন্তু তোমরা যা শুরু করেছো আমার মনে হয় থাকা হবে না। তেমা, কোথায় যাচ্ছিস তুই? কোথাও না, আমি আবার ফিরে আসবো। যখন পরিবেশ ঠান্ডা হয়ে যাবে তখন আমি নিশ্চয়ই ফিরে আসবো, টেনশন করো না। এই বলে তে আর কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। তে নিজের অ্যাপার্টমেন্টে ফিরে আসে আর এসে ফ্রেশ হয়ে বিছানায় শরীরটা এলিয়ে দেয়। তে সিলিংয়ের দিকে তাকিয়ে চিন্তা করতে থাকে তার পরিবারের কথা। সে কি ঠিক করছে নাকি সে সবাইকে কষ্ট দিচ্ছে, সে বুঝতে পারছে না। বাবাই, মামনি, বাবা, সুগা ভাইয়া, জাঙ্কুক ভাইয়া, জিমিন, তোমরা সবাই আমাকে ক্ষমা করো। হ্যাঁ, আমিও তোমাদের নিয়ে শান্তিতে বাঁচতে চাই, কিন্তু আমি যে মার স্বপ্ন পূরণ করতে চাইছি। বা চেয়েছিল যে সুগা ভাইয়া মিলিটারিতে জয়েন হোক, কিন্তু সে বাবার বিজনেসে জয়েন হয়েছে, তাই আমি আমার মায়ের স্বপ্নের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছি। কিন্তু আমি জানি আমি এখানে থাকলে তোমাদের মায়া জালে আষ্টেপৃষ্টে জড়িয়ে যাব, তাই তো আমি নিজেকে তোমাদের কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছি। আমি এটাও জানি আমি এখানে থাকলে আমার শত্রুরা সবসময় তোমাদের ক্ষতি করার চেষ্টা করবে। আমি চাই না যে তোমাদের কোনো ক্ষতি হোক। জাঙ্কুক ভাইয়া, তোমাকে আমি সত্যি ভালোবাসি, তোমার সাথে আমি বাঁচতে চাই, কিন্তু আমার জীবনের যে কোনো নিশ্চয়তা নেই, তাই আমি তোমাকে মুক্তি দিচ্ছি। আমি তোমার থেকে দূরে সরে যাব, তুমি যাতে সুন্দর করে নিজের জীবনটা গুছিয়ে নিতে পারো। এই বলেই তে নিজের চোখটা বন্ধ করে নেয়। তে চোখ দিয়ে দুপোঁটা জল গড়িয়ে পড়ে। তে তারপরও কিছুই বলে না, সেভাবে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। কিমজিয়ান ম্যানশনের ডাইনিং রুমে সবাই ব্রেকফাস্ট করতে বসেছে। সবার মুখে গাম্ভীর্য দেখে জিমিন এবার মুখ খুলে বলে, আবু, একটা কথা বলবো। হ্যাঁ জিমিন মা, বলো। তোমরা সবাই তো চাইছো তিয়াপু যাতে বর্ডারে না যায়, তাই তো? হ্যাঁ, তাহলে এক কাজ করো, তিয়াপুর সাথে জাঙ্কুক ভাইয়ের বিয়ে দিয়ে দাও, তাহলে দেখবে তিয়াপু জাঙ্কুক ভাইয়াকে রেখে এই পরিবারকে রেখে বর্ডারে যেতে পারবে না। জিমিনের কথায় সবাই অবাক হয়ে যায়, তবে জাংকুক জিমিনের কথায় অনেকটা খুশি হয়ে যায় আর এমন চিন্তা করতে শুরু করে। অন্যদিকে জেহব তখন বলে, জিমিন মা, সেটা সম্ভব না। তে মিলিটারিতে আছে, ওর জীবনের কোনো নিশ্চয়তা নেই। তার চেয়ে বড় কথা, ওর শত্রুর অভাব নেই। আমি চাই না আমার মেয়ের জন্য জাংকুক বাবার জীবন বিপদে পড়ুক। জেহব ভাই, তুমি
এসব কথা কেন বলছো? তে তো আমারও মেয়ে। জাঙ্কুক আমার ছেলে হলে তে আমার মেয়ে। তাহলে তুমি কিভাবে ভাবছো যে আমি আমার ছেলের জীবন বাঁচাতে আমার মেয়েকে বলি হতে দেব? আমিও চাই জাঙ্কুকের সাথে তের বিয়েটা দিতে। কিন্তু ভাবি সেটা সম্ভব না, তুমি জানো তে কেমন। বাবা এটাই বেস্ট, এছাড়া আমি আর কোনো উপায় দেখছি না তেকে বর্ডারে যাওয়া থেকে আটকাতে। কিন্তু সুগা বাবা এটা ঠিক না, তুমি এটা কি করে বলতে পারো? আমি যা বলছি ভেবে চিন্তে বলছি বাবা, কারণ জাঙ্কুক তেকে ভালোবাসে আর তে জাঙ্কুককে তে কখনোই মুখ ফুটে বলবে না, কারণ ওর এত শত্রু ও বানিয়েছে, ও সে ভয়ে কাউকে বলবে না। কিন্তু জাঙ্কুক অলরেডি ওর মনের কথা প্রকাশ করেছে আর তে সেটা মেনে নিতে চাইছে না। তার কারণ শুধুমাত্র ও জাঙ্কুককে বিপদে ফেলতে চায় না, আর আমিও জানি আমার বোন কেমন। তাই আমি মনে করি এটাই বেস্ট ওকে আটকানোর। ওর মতো লাগাম ছাড়া ঘোড়াকে আটকাতে জাঙ্কুকের মতো একজনের দরকার। যে হোক, আর না করিস না, দেখ আমরা সবাই রাজি, তুইও রাজি হয়ে যা। কিন্তু তে কি মানবে? যে পাঙ্গেল, সেটা নিয়ে টেনশন করো না, ওকে মানানোর দায়িত্ব আমার। ঠিক আছে, ও যদি রাজি হয় তাহলে আমার কোনো সমস্যা নেই। জাঙ্কুক তের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে আছে, হাতে একগুচ্ছ সূর্যমুখী ফুল। কারণ জাঙ্কুক জানে তে ফুল পছন্দ করে না, ও যদি গোলাপ নিয়ে আসে সেগুলো ও ময়লার ডাস্টবিনে ফেলে দেবে, কিন্তু সূর্যমুখী ফুল দিলে ও কখনোই এটা ফেলবে না, কারণ এটার অন্য একটা মানে আছে। মানেটা হলো আশা, সে আশার আলো হচ্ছে সূর্যমুখী ফুলের প্রতীক, তাই সূর্যমুখী ফুল কখনোই তে ফেলবে না। তাই জাঙ্কুক এই ফুলটাই নিয়ে এসেছে। জাঙ্কুক যে না অ্যাপার্টমেন্টের দিকে পা বাড়াতে নেবে, তখনই কেউ একজন এসে জাঙ্কুকের মাথায় সজোরে আঘাত করে। জাঙ্কুকের হাত থেকে ফুলগুলো পড়ে যায়, জাঙ্কুক সেন্সলেস হয়ে যায়। হোয়াট? কি করে হলো? আর তোমরা আমাকে এখন বলছো? আমরাও কিছু বুঝতে পারছি না তে কি হয়ে গেল, কারণ জাঙ্কুক এখান থেকে বেরিয়েছে তোর সাথে দেখা করবে বলে, হঠাৎ করে মানে কি হয়ে গেল বুঝতে পারলাম না। তোকে আমি ফোন করেছি শুধুমাত্র জাঙ্কুককে ফোন করে, ফোনে পাচ্ছি না দেখে তোকে ফোন করেছি। তুই জাঙ্কুকের সাথে যোগাযোগ করার চেষ্টা কর। আচ্ছা হয়েছে, হাইপার হও না, ঠান্ডা হও, আমি দেখছি কি করা যায়। তে ফোনটা রেখে সাথে সাথে তাদের হেডকোয়ার্টারে চলে যায় আর জাঙ্কুকের ফোনের লাস্ট লোকেশন চেক করে, যেটা কি না তার অ্যাপার্টমেন্টের বাইরেই দেখাচ্ছে। তখনই তে বুঝতে পারে যে জাঙ্কুক সেখানে গেছিল, তাহলে জাঙ্কুক কোথায়, ওর সাথে কেন দেখা করলো না। তখনই তের মাথায় পড়ে যে তে জাঙ্কুককে একটা ইয়াররিং দিয়েছিল যেখানে জিপিএস ট্র্যাকার বসানো ছিল। তখন তার লোকেদেরকে তে বলে সেই ট্র্যাকারটা ট্রেস করতে, আর কিছুক্ষণ পরে সেটা ট্রেস পাওয়া যায় একটা পুরানো গোডাউনে। তা দেখে তের ভ্রু কুঁচকে যায়, তে সাথে সাথে সেখান থেকে বেরিয়ে পড়ে একাই। ওয়েল মিস কিম, আপনি একাই আসলেন? আমি তো মনে করেছিলাম আপনি বোধহয় আপনার ফোর্স নিয়ে আসবেন। বোগাম, ফালতু কথা বাদ দিয়ে জাঙ্কুককে ছেড়ে দাও। ওকে ছাড়বো? ওই তো হচ্ছে আমার তুরুপের তাস। আপনাকে এখানে আনার জন্য কত কাঠখড় পোহাতে হয়েছে। ওকে কিডন্যাপ করে এখানে আনা হয়েছে শুধুমাত্র আপনাকে এখানে আনার জন্য, আর আপনি বলছেন আমি ওকে ছেড়ে দেব? হাউ ফানি। বোগাম, ওকে ছেড়ে দে। তুই কি চাস বল? আমি চাই তোর মৃত্যু। তুই মরলে আমি শান্তি পাবো, আমার ভাইয়ের আত্মা শান্তি পাবে, আর তার জন্য তোকে মরতে হবে। তুই যদি নিজেকে নিজে না মারিস তাহলে আমি ওকে মেরে ফেলবো। এই বলে বোগাম নিজের হাতে থাকা বন্দুকটা জাঙ্কুকের মাথায় তাক করে। ততক্ষণে জাঙ্কুকের জ্ঞান ফিরেছে। জাঙ্কুক চোখ পিটপিট করে তাকিয়ে বোঝার চেষ্টা করছে সে কোথায় আছে। তখন দেখতে পায় যে একটা লোক তার মাথায় বন্দুক থেকে রেখেছে, তে তার সামনে দাঁড়িয়ে আছে। লোকটার সাথে অনবরত কথা কাটাকাটি করছে। তা দেখে জাঙ্কুক বুঝতে পারে যে এখানে কি হচ্ছে। বোগাম, ওকে ছেড়ে দে। ওর গায়ে যদি একটা ফুলের টোকাও যদি লাগে না, তাহলে তোকে আমি এখানে জিন্দা মাটিতে পুঁতে রেখে দেব। আরে বাস, আমি তো ভয় পেয়ে গেলাম। মিস কিম, এত কিছু করেও আপনি কিছুই করতে পারবেন না। হয় আজকে আপনি মরবেন, তা না হলে আপনার এই মনের মানুষ। বোগাম, এখনো সময় আছে, ওকে ছেড়ে দে। খোদার কসম বলছি, আমি কিন্তু তোকে আস্ত রাখবো না।
মিস কিম, আপনাকে আজকে অনেক অসহায় লাগছে। আপনার বলে কোনো দুর্বলতা নেই, তবে আজকে আমি আপনার দুর্বলতা আমার নিজের হাতের মুঠোয় নিয়ে নিয়েছি। কেমন লাগে এখন? বোগাম, তুই অনেক বড় ভুল করছিস। যা করছিস ঠিক করছিস না। এখনো সময় আছে, নিজেকে সারেন্ডার কর। ইম্পসিবল। তুই যদি এখন নিজেকে নিজে শুট না করিস, তাহলে আমি ওর মাথার খুলি উড়িয়ে দিব। এ বলে বোগাম জাংকুকের দিকে তাক করে রাখা বন্দুকের ট্রিগার টিপতেই যাবে, তখনই তে বলে ওঠে, দাঁড়া, করছি করছি আমি শুট করছি নিজেকে নিজে। তুই ওকে কিচ্ছু করবি না। গুড, গ্রেট নাও। তে নিজের পিস্তলটা নিজের বুক বরাবর পয়েন্ট করে। যেই না শ্যুট করতে যাবে তার আগেই জাংকুক কোনোভাবে নিজের হাতটা রশি থেকে ছুটিয়ে ফেলে আর বোগামকে ধাক্কা দিয়ে তের দিকে এগোতে শুরু করে। তা দেখে তে জাংকুকের দিকে দৌড়ে আসে। বোগাম হঠাৎ করে এমন হওয়াতে হকচকিয়ে যায়, কিন্তু ঘুরেই সাথে সাথে জাংকুককে শ্যুট করে দেয়। অন্যদিকে তে জাংকুকের দিকে দৌড়ে আসছিল। বোগামকে শ্যুট করতে দেখে জাংকুককে নিয়ে এক সাইডে সরে যায়। তাতে জাংকুকের হাত ছুঁয়ে গুলি বেরিয়ে যায়। জাংকুকের হাত থেকে রক্ত পড়ছে। অতটা ক্ষতি না হলেও জাংকুকের হালকা গুলি লেগেছে। গুলি হাত ছুঁয়ে বেরিয়ে গেছে। তা দেখেই তের কলিজা মোচড় দিয়ে ওঠে। তে জাংকুককে নিয়ে একটা দেয়ালের পিছনে লুকিয়ে পড়ে। তারপর জাংকুককে সেখানে বসিয়ে রেখে বোগামের লোকেদের সাথে গুলি ছড়াছড়ি শুরু হয় তের। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়াতে অনেক লোক মারা যায় বোগামের। তে একা, তেরও হালকা চোট লেগেছে, অতটা সিরিয়াস কিছু না। এক পর্যায়ে বোগামকে শ্যুট করে দেয় তের শ্যুট করাতে জাংকুক অবাক হয়। তে আগে কখনো জাংকুকের সামনে ফাইট করেনি অথবা বন্দুক চালায়নি। আজকে জাংকুক তেকে দেখছে। তে প্রত্যেককে শেষ করার পর জাংকুককে নিয়ে দেয়ালের পাশ থেকে বেরিয়ে আসে। সবাই অলরেডি গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে আছে। জাংকুক তের দিকে তাকিয়ে বলে, তুই আমাকে বাঁচিয়েছিস, কিন্তু তুই এখানে একা আসতে গেলি কেন? ফোর্স নিয়ে আসলি না কেন? সেসব চিন্তা করার সময় পাইনি তাই। আচ্ছা চল তাহলে বাসায় ফেরা যাক। তোমার এই অবস্থায় তুমি বাসায় ফেরার কথা চিন্তা করছো? তোমাকে এখন নিয়ে হসপিটালে যেতে হবে। তোমার হাতে গুলি লেগেছে, গুলি হাত ছুঁয়ে বেরিয়ে গেছে, কিন্তু ক্ষত তো হয়েছে, ওটা ট্রিটমেন্ট করতে হবে। চলো এখনই আমার সাথে হসপিটালে যেতে হবে তোমার। এই বলে তে জাংকুকে নিয়ে যেই না ঘুরে যেতেই নেবে, তখন হঠাৎ করে সামনে থাকা একটা ভাঙা কাচের টুকরোতে তে দেখতে পায় বোগাম গুলিবিদ্ধ হওয়ার পরেও নিজের বন্দুকটা ওদের দিকেই তাক করেছে। তা দেখে তে সাথে সাথে জাংকুককে সরিয়ে দেয় আর জাংকুকের সামনে চলে আসে, যার ফলে বোগামের ছোড়াগুলি তের পিঠে এসে লাগে। তে সেখানে নিস্তেজ হয়ে পড়ে। জাংকুক তেকে ধরে মাটিতে বসে পড়ে। তে সে অবস্থাতেই থেকে বোগামকে আবারও শ্যুট করে, এবার পুরো কপাল বরাবর। জাংকুক তেকে ধরে চিৎকার করছে, কিছু হবে না, তোর কিছু হলে আমি যে মরে যাবো। দাঁড়া, একটু অপেক্ষা কর, আমি এখনই তোকে হসপিটালে নিয়ে যাচ্ছি। জাংকুক ভাই, আমি ঠিক আছি, কান্না করো না। আমি একদম ঠিক আছি, একটুখানি চোটই তো লেগেছে, ও কিছু হবে না। আমি ঠিক হয়ে যাব। আর যদি আমি ঠিক না হই তাহলে তুমি বাবার খেয়াল রেখো, পরিবার সবাই খেয়াল রেখো। আর হ্যাঁ, আমি তোমাকে সত্যি ভালোবাসি, কিন্তু কখনো বলতে পারিনি। আজকে বললাম, জানি না পরে বলার সুযোগ পেতাম কিনা, তাই তোমাকে এখন বলে রাখলাম। কান্না করো না, তোমার কান্না আমি সহ্য করতে পারবো না। তোর কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না, আমি তোকে কিচ্ছু হতে দেবো না। আমি এখনই তোকে নিয়ে হসপিটালে যাবো, তোর কিচ্ছু হবে না। তুই বাঁচবি, আমাদের সাথে বাঁচবি। তখনই তের পুরো ফোর্স সেখানে উপস্থিত হয়। তে আর জাংকুকের অবস্থা দেখে ইউনোর চোখ কপালে উঠে গেছে। ইউনো সাথে সাথে জাংকুকের কাছে যায় আর তেকে ধরে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। তে
পিটপিট করে চোখ মেলে তাকায়, নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে। কিন্তু তার পাশে সবাইকে দেখতে পায়, জাঙ্কুককে দেখতে পায় না তে। তাতে তে এবার অস্থির হয়ে পড়ে। তা দেখে জেহব বলে, তে মা শান্ত হ, জাঙ্কুক ঠিক আছে, ওকে পাশের কেবিনে রাখা হয়েছে, ওরও তো গুলি লেগেছে, তাই ওর অতিরিক্ত রক্তক্ষয়ের ফলে ওই সেন্সলেস হয়ে গেছিল, ওকে এখন পাশের রুমে ট্রিটমেন্ট করা হচ্ছে, তুই টেনশন করিস না, ও ঠিক আছে। আমি ওকে দেখতে চাই, আমি এখনই ওকে দেখতে চাই। তোর সবে মাত্র জ্ঞান এসেছে, তুই রেস্ট কর, ওদিকের খবর আমি তোকে এনে দিচ্ছি তো। না ভাইয়া, আমি ঠিক আছি, আমি এখনই ওকে দেখতে চাই। তে অস্থির হয়ে গেছে। তে কারো কোনো কথা না শুনে বেড থেকে উঠে নিচে নেমে হাঁটা ধরে। তের যে ক্ষত তে যেন সেটা ভুলেই গেছে, তে যে আঘাত পেয়েছে, তের গুলি লেগেছে, তের মাথায় যেন সেই জিনিসটাই নেই। তে উঠে চলে যেতে নেবে, তখনই নার্স আর ডাক্তার ওকে আটকানোর চেষ্টা করে। তের ক্ষত থেকে রক্ত ঝরছে, তা দেখে ওনারা তেকে ঘুমের ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করে, কিন্তু তে ততক্ষণে হাতে সার্জারি নাইফ তুলে নেয় আর ডাক্তার আর নার্সকে থ্রেট দেয়, যার ফলস্বরূপ ওকে আর কেউ আটকাতে পারে না। তে দ্রুতই জাঙ্কুকের কেবিনে যায়, কিন্তু সেখানে জাঙ্কুক নেই। জাঙ্কুকের বেডের উপরে কিছু কাগজ রাখা আছে, তার উপরে ফোন। তে সাথে সাথে সেখানে যায় আর জাঙ্কুক বলে চিৎকার করতে শুরু করে, কিন্তু কোনো খবর না পেয়ে তে আরো পাগলের মতো করতে শুরু করে। জাঙ্কুক, জাঙ্কুক ভাইয়া কোথায়? জাঙ্কুক ভাইয়া, জাঙ্কুক ভাইয়া কোথায় তুমি? জাঙ্কুক ভাইয়া। তে পুরো কেবিন তন্ন তন্ন করে খোঁজে, তখনই বেডে থাকা ফোনটা বেজে ওঠে। তে সাথে সাথে সে ফোনটার কাছে আসে আর ফোনটা রিসিভ করে। তখন ফোনের উপান্ত থেকে বলে, হোয়াট আ সারপ্রাইজ মিস কিম, জ্ঞান ফিরেছে আপনার? আপনার জানকে যদি দেখতে চান, মানে আপনার শখের পুরুষ আপনার জাঙ্কুককে যদি দেখতে চান, বেডের উপর থাকা যে কাগজগুলো আছে ওগুলোতে চুপচাপ সাইন করে দিন, তা না হলে আপনার জাঙ্কুকের ডেড বডি আপনার কাছে পৌঁছবে। কে তুই? আর জাঙ্কুককে কোথায় নিয়ে গেছিস? টেনশন করবেন না, আমি আপনার জাঙ্কুককে এখনো কিচ্ছু করিনি। সামনে থাকা পেপারগুলো সাইন করে দিন, আপনার জাঙ্কুককে আপনি সহি সালামত পেয়ে যাবেন। এগুলো কিসের পেপার? ও, এগুলো প্রপার্টি পেপার, সুন্দর মতো সাইন করে দিন। এর বেশি আর কিছু জিজ্ঞেস করতে যাবেন না, আর পেপারগুলো পড়তেও যাবেন না, তা না হলে আপনার জাঙ্কুকের ডেড বডি আপনি পাবেন। লোকটার কথায় তে প্রচুর ভয় পেয়ে যায়। তে কোনো কিছু না বলে না চিন্তা করে পেপারগুলোতে সাইন করে দেয় আর লোকটাকে বলে, আমি সাইন করে দিয়েছি, এবার বলো জাঙ্কুক কোথায়? জাঙ্কুক কোথায়? আপনার ফোনে লোকেশন পাঠিয়ে দিয়েছি, এসে আপনার জাঙ্কুককে নিয়ে যেতে পারেন, আর পেপারগুলো সেই বেডেই রেখে দিন। এই বলে লোকটা ফোন কেটে দেয়। তে ফোনে চেক করে একটা লোকেশন এসেছে। তে সেই পেপারগুলো জাঙ্কুকের কেবিনের বেডে রেখেই সেখান থেকে বেরিয়ে আসে আর দ্রুতই সে লোকেশনের জন্য বেরিয়ে যায় হসপিটাল থেকে। তে একটা 5 স্টার হোটেলের সামনে এসে দাঁড়িয়েছে। লোকেশনটা এই 5 স্টার হোটেলেরই, তা দেখে তের ভ্রু কুঁচকায়। ও জাঙ্কুককে কেন এখানে এনেছে এসব ভাবতে ভাবতেই তে হোটেলের ভিতরে প্রবেশ করে। রিসেপশন থেকে একজন লোক এগিয়ে আসে আর তেকে দেখে তাকে একটা রুমের দিকে এগিয়ে নিয়ে যায়। রুমের ভিতরে প্রবেশ করে তের চোখ বড় বড় হয়ে যায়। এসবের মানে কি? মানেটা খুবই সিম্পল, আজকে তোর আর আমার বিয়ে। বিয়ে মানে? এসব কি ফাইজলামি হচ্ছে? আমাকে এখানে এইভাবে আনার মানে কি? আর তোমাকে না কিডন্যাপ করা হয়েছে, তাহলে এখানে এসব কি হচ্ছে? আর সবাই এখানে এইসব সাজগোজ, এইসব কাজী, এইসবের মানে কি? মানে তো আমি বললামই, আজকে তোর আর আমার বিয়ে। এটা কখনোই সম্ভব না। সম্ভব না বললেই তো হবে না, সেটা সম্ভব। তুই অলরেডি আমার প্রপার্টি হয়ে গেছিস, আর সেই প্রপার্টি পেপারে তুই অলরেডি হসপিটালে থাকাকালীন সাইন করে এসেছিস। তোর এখান থেকে রেহাই পাওয়া অসম্ভব। তোকে আজকে বিয়েটা করতে হবে। রেজিস্ট্রি পেপারে তো সাইন করে দিয়েছিস, এখন শুধু মুখে বলা 3টি বাক্যই যথেষ্ট। জাঙ্কুকের কথায় তের চোখ বড় বড় হয়ে যায়। ও এখন বুঝতে পারে আসলে এই সব কিছু জাঙ্কুকেরই প্ল্যান ছিল। জাঙ্কুকে ব্ল্যাকমেল করে তেকে দিয়ে রেজিস্ট্রি পেপারে সাইন করিয়েছে। তার মানে সেটা কোনো প্রপার্টি পেপার ছিল না, বরঞ্চ ওদের বিয়ের কাগজ ছিল। তে এটা কি করে ফেললো, না পড়েই সে একটা ভুল কাজ করে ফেললো। এখন সে তার খেসারত দিচ্ছে।
তাতে কি, যদি বিয়ে হতে পারে তাহলে ডিভোর্সও হতে পারে। সো স্যাড ধানিলঙ্কা, তুমি সেটা করতে পারবে না, কারণ ওখানে দুইটা পেপার ছিল, একটা ছিল ম্যারেজ রেজিস্ট্রেশন পেপার আর একটা ছিল কন্ট্রাক্ট পেপার, যেখানে বড় বড় অক্ষরে লেখা ছিল যে তুমি এই জিয়ন জাংকুক যতদিন না চাইছে তুমি স্বইচ্ছায় তাকে ডিভোর্স দিতে পারবে না, আর এই চুক্তিতে তুমি স্বইচ্ছায় রাজি হয়ে সাইন করছো। একথা শুনে তে চোখ বড় বড় হয়ে যায়। তে দুপা পিছিয়ে গিয়ে বলে, তুমি আমার সাথে এমনটা করতে পারো না জাংকুক ভাইয়া। আমি এমনটাই করেছি আর এমনটাই হবে। তুমি আমার খাঁচায় বন্দি পাখি হয়ে থাকবে, তোমার সারা জীবন আমার সাথেই থাকতে হবে। তে আর কিছুই বলতে পারে না। এক পর্যায়ে অনেক কথা কাটাকাটি পরে তে আর জাংকুকের বিয়েটা সম্পন্ন হয়। তে না চাইতেও জাংকুকের সাথে জড়িয়ে পড়েছে। সে জাংকুককে ভালোবাসে, কিন্তু সে চায়নি জাংকুকের জীবনটা নিজের জীবনের সাথে জড়াতে, কিন্তু এখন ওরা একে অপরের জীবনের সাথে এমনভাবে জড়িয়েছে, ওরা চাইলেও একে অপরের কাছ থেকে দূরে সরে যেতে পারবে না। লাভ ইউ আমার ধানিলঙ্কা, সেদিন তুই আমার হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবি ভেবে আমাকে ভালোবাসার কথা প্রকাশ করেছিলি, আর আজকে সেই ভালোবাসার পরিণতি আমি দিলাম। আমিও তোকে ভালোবাসি আর আমি তোকে সারা জীবন ভালোবাসবো। সো গাইস, এই ওয়ান শটটা এখানে শেষ। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ। আইনি।